না না না, এমনি। এক্সকিউজ মি। Yeah, sure. তুমি? আরে বেবি শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। যদি তুমি আমার সাথে গোটা জীবনটা কাটানোর চেষ্টা করো, তাহলে কিন্তু আমাদের বাড়ি থেকে পালাতেই হবে। তুমি না ফিল্ম দেখা বন্ধ করো। যদি ধরা পড়ে যায় তাহলে আমাদের বাবা আমাদের দুজনকে মেরে এই সমুদ্রেই ভাসিয়ে দেবে। কিন্তু উনি তো আমাদের বিয়েতে রাজিই হচ্ছেন না, তাহলে কিছু তো করতে হবে। কিছু না, আমি তোমার সাথে কথাই বলবো না। আইসক্রিমটা ধরো আর যাও এখান থেকে। আরে আকাঙ্ক্ষা, 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 শোনো না। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা শোনো। আকাঙ্ক্ষা, আরে আকাঙ্ক্ষা। তো সারিকা দেবী, জানতে পারলে কিছু? সবকিছু। তাহলে বলে ফেলো, দেরি করে আর। ভাই, আমিও তো আছি। আচ্ছা, তাহলে আপনি শুরু করে দিন। আমিও শুরু করব। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, গুড। তবে এবার দেখো, এটা তো তোমরা তখন জেনেই গেছো যে এই মেয়েটাকে গলা টিপে মারা হয়েছে। এর গলার চিহ্নটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো, তাই না? হ্যাঁ ডক্টর, আমরা জানি একে গলা টিপেই খুন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওর মৃত্যু গলা টেপার জন্যই হয়েছে। আর গলা কোনো বেল্ট দিয়ে টেপা হয়েছিল। সেটা কি করে জানা গেল? দেখো, এর গলার ওপর যে চিহ্নটা রয়েছে সেটা তো এই রকম চওড়া। আর মন দিয়ে দেখো, কোথাও কোথাও গাঢ় আছে আর কোথাও কোথাও হালকা। আর যদি কোনো দড়ির মতো কিছু দিয়ে করা হতো তাহলে এই চিহ্ন এত চওড়া হতো না, এই বেল্টের মতো। আর পুরো গলাটাতে একই ধরনের হতো, কোথাও হালকা আর কোথাও গভীর, এরকম নয়। এক্সিলেন্ট। কি অসম্ভব ইন্টেলিজেন্ট আপনারা। ডক্টর সালুখে, পরের জন্মে আমি ফরেনসিক এক্সপার্টই হব। আরে ভাই ফ্রেডি, তুমি পরের জন্মের কথা কেন বলছো? এই জন্মটাই তাকে সামনে নাও না। আরে পরের জন্মের কথা ভাবছে। হ্যাঁ, আমি কি যেন বলছিলাম? আরে আপনি ওই গলা বেল্ট গলা ওই হ্যাঁ, বেল্ট। দেখো, বেল্ট দিয়ে এইভাবে গলাটা চেপে ধরেছে। আর পরে একে পেছন থেকে মাথার পেছন দিকে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। ডক্টর সালুখে, খুনি যদি একে গলা টিপেই মেরে থাকবে তাহলে পেছন থেকে মাথায় বাড়ি মারলো কেন? আরে ভাই, খুনি চায়নি যে কোনো ভাবেই হোক মেয়েটা যেন বেঁচে না যায়। কখন মারা গিয়েছিল? রাতে 12টা থেকে 2টোর মধ্যে। রাত 12টা থেকে 2টো? এত রাতে এই মেয়েটা কি করছিল? স্যার, হতে পারে যে এ কোনো কল সেন্টারে কাজ করে, নাইট শিফটে। তাছাড়াও এর আইডেন্টিটি তো আমরা জানতে পারিনি। না না, এরকম মনে হচ্ছে না যে ও কল সেন্টার থেকে আসছিল। মেয়েটার জামা কাপড় দেখে মনে হচ্ছে হয়তো কোনো পার্টির থেকে আসছিল। আর বাড়ি ফেরার সময়। ঠিক ঠিক, সারিকা একদম ঠিক কথা বলছে। এ কোনো পার্টিতেই গেছিল, কারণ এর পেট থেকে আমরা মেক্সিকান ফুডের পার্টিকেলস পেয়েছি আর কফি। মেক্সিকান খাবার? হ্যাঁ, এসব আমি দেখাচ্ছি। এসব এই দেখো, এইগুলো আমরা টেস্ট করেছি আর এর দ্বারাই জানতে পেরেছি ওই যে ফুড ছিল সেটা মেক্সিকান ফুড ছিল। কি কি খেয়ে থাকতে পারে এই মেয়েটা? অ্যাভোকাডো, টমেটো, পেঁয়াজ, চিপস। আর ও হয়তো কফিও খেয়েছিল, কারণ আমরা ভেজিটেবল অয়েল আর কর্নেরও অংশ পেয়েছি। আর একটা সবচেয়ে বড় কথা, এর খাবারের মধ্যে আমরা নাইট্রোজেনের ট্রেসেসও পেয়েছি। অদ্ভুত ব্যাপার।
খাবারে নাইট্রোজেন? হ্যাঁ ফ্রেডি, আজকাল ট্রেনটাই এইরকম পড়েছে। সবাই আজকাল এই ধরনের সায়েন্টিফিক খাবারই খাচ্ছে। হ্যাঁ, তো এই মেয়েটা এমন একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছিল যেখানে সায়েন্টিফিক ভাবে মেক্সিকান খাবার বানানো হয়, যা শরীরের পক্ষে খুবই ভালো। এমন রেস্টুরেন্ট তো শহরে খুব বেশি থাকার কথা নয়। মনে হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো ক্লু পাওয়া যাবে। আসুন স্যার, এখানে বসুন। আচ্ছা, আপনি এটা বলুন তো যে এই মেয়েটা আপনাদের এখানে খাবার খেতে এসেছিল, আপনারা আসলে কে? সিআইডি। এখন আর কোনো কথা নয়, শুধুমাত্র ঠিকঠাক জবাব দাও। হ্যাঁ স্যার, কাল রাতেও এখানে এসেছিল, কিন্তু স্যার সিআইডি ওকে কেন খুঁজছে? একে আমরা খুঁজছি না, এর খনিকে খুঁজছি। খুন হয়ে গেছে বেচারি। একটা কথা বলুন, এই মেয়েটা কি একা এসেছিল নাকি অন্য কেউ সঙ্গে ছিল? স্যার এসছিল তো একাই, কিন্তু ও কথা বলেছিল অনেকের সঙ্গে। একা এসেছিল তো অনেক লোকের সাথে কথা হলো কিভাবে? আসলে আমাদের রেস্টুরেন্টে কালকে স্পিড ডেটিং নাইট ছিল। স্পিড ডেটিং? স্পিডে তো কার কিংবা বাইক চালানোর কথা শুনেছিলাম স্যার, কিন্তু স্পিড ডেটিং এটা কি ধরনের জিনিস? স্যার স্পিড ডেটিং ইয়াং জেনারেশনের কাছে এখন খুব পপুলার স্যার। বেসিক্যালি ছেলে বা মেয়ের মিটিংয়ের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়, যাতে ওরা নিজেদের জীবনসাথী বেছে নিতে পারে। মানে যেভাবে ইন্টারনেট থেকে যোগাযোগ হয়, তাই তো? হ্যাঁ স্যার, অনেকটা সেরকমই, তবে ফোকাসটা বিয়ের ওপর নয়, ডেটিংয়ের ওপর হয়, যাতে ছেলেমেয়েরা নিজেদের চিন্তাভাবনা শেয়ার করতে পারে আর যাকে পছন্দ হবে তাকে জীবনসঙ্গী করতে পারে। মানে যে কেউ যে কোনো লোকের সঙ্গে কথা বলতে পারে, আলাপ করতে পারে আপনাদের এই স্পিড ডেটিং এর মাধ্যমে? হ্যাঁ স্যার, প্রত্যেকটা মেয়ে আলাদা আলাদা টেবিলে বসে, আর ছেলেদের কাছে 5 মিনিট সময় থাকে তাদের সঙ্গে কথা বলার জন্য। মেয়েরা কথাবার্তার ভিত্তিতে তাদের লিস্ট থেকে 10-এর মধ্যে মার্কস দিতে থাকে ছেলেদের, আর ডেটিং এজেন্সি এই মার্কসের ভিত্তিতে ছেলে মেয়েদের জীবনসঙ্গী বেছে দেয়। আচ্ছা, কতজন এসেছিল এই আপনাদের স্পিড ডেটিং এ? স্যার 10টা ছেলে আর 10টা মেয়ে ছিল। খুব ভালো ইভেন্ট হয়েছিল স্যার। আর শুনুন, এই মেয়েটার সঙ্গে যত লোক এই আপনাদের স্পিড ডেটিং ফেয়ারে এসেছিল সবার ডিটেলস চাই আমাদের। রাইট স্যার, আসুন। স্যার এই হলো এই ম্যাডামের ডিটেলস। মিস মালা বিরমানি, অ্যাড্রেসটা হলো A/231B ইউক্যালিপ 1111, ফোন নাম্বার 6528119991। এই সব কিছু ডিটেলস চাই আমাদের। আচ্ছা, ওই মেয়েটা কালকে মেক্সিকান খাবারের সঙ্গে কফিও খেয়েছিল কি? না স্যার, কফি তো পাওয়াই যায় না আমাদের রেস্টুরেন্টে। আপনাদের এই রেস্টুরেন্টে কফি পাওয়া যায় না? না স্যার। আচ্ছা আচ্ছা, আপনি এর প্রিন্ট আউটটা নিয়ে আসুন। আনছি স্যার। হতে পারে এই মালা এখান থেকে কোনো ছেলের সঙ্গে বাইরে গিয়েছিল কফি খেতে, খাওয়া দাওয়ার পরে, আর তখনইও খুন হয়ে যায়। কি? এটা কিভাবে সম্ভব? না, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এত বড় একটা মিথ্যে! ওই মেয়েটার নাম ভুল আছে, ওই মেয়েটার অ্যাড্রেসটাও ভুল। আমি এটা ভেবে পাচ্ছি না যে কারো লাইফ পার্টনার খুঁজতে গিয়ে সবকিছু এত ভুল কেন? হতে পারে ওই মেয়েটা ফ্রড। যাই হোক না কেন, ওকে তো শনাক্ত করতেই হবে। লাশের কাছে না মোবাইল ছিল আর না পার্স। স্যার ওই মেয়েটা মারা গেছে 48 ঘন্টা হলো। ওর বাড়ির লোক কিংবা চেনাশোনা কেউ নিশ্চয়ই কোথাও রিপোর্ট লিখিয়েছে। পুরো বিয়েটা চেক করছে, আমরা জেনে যাবো। গোরেগাঁও পুলিশ স্টেশন মালা নামের কোনো মেয়ের মিসিং কেস ফাইল করা হয়েছে? আচ্ছা, গ্রেট, থ্যাঙ্কস। আপনি আমাকে কমপ্লেনের ফাইল পাঠাতে পারবেন? আর হ্যাঁ, প্লিজ আপনি
ওর পরিবারকে কিছু জানাবেন না। স্যার, হ্যাঁ, স্যার এই মেয়েটার আসল নাম মালিনী, আর মরুর এলাকাতে ওর মিসিং কমপ্লেন ফাইল হয়েছিল। মিসিং কমপ্লেন ওর স্বামী আর শ্বশুর শাশুড়ি করেছে স্যার। কি একজন বিবাহিত মহিলা, সে স্পিড ডেটিং এ? সেটাই তো, আর সেটাও আবার কোনো নকল নাম দিয়ে। হ্যাঁ বলুন। সিআইডি। এই দেখুন স্যার, বিয়ের এত বড় একটা ছবি টাঙিয়ে রেখেছে, আর মালিনী, যদি আমি এরকম করতাম আমার বউ আমাকে বাড়ি থেকে বের করে দিত। স্যার, কিছু জানতে পেরেছেন? মালিনী কোথায়? আই এম সরি, কিন্তু একটা খারাপ খবর আছে। খারাপ খবর? মানে মালিনীর অ্যাক্সিডেন্ট হয়েছে? কোথায় ও? কোন হসপিটালে রয়েছে? কেউ আপনার স্ত্রীকে খুন করেছেন। হ্যাঁ, খুন? কিন্তু কে কে করেছে স্যার? দেখুন, এখন যে কথাটা আপনাদের বলতে যাচ্ছি সেটা শুনে হয়তো আপনারা আরো কষ্ট পাবেন। স্পিড ডেটিং? সেটা আবার কি স্যার? এটা এমন একটা প্রোগ্রাম যেখানে ছেলে মেয়েদের দেখা হয় তাদের জীবন সঙ্গী বেছে নেওয়ার জন্য। আর মৃত্যুর রাতে মালিনী এরকমই প্রোগ্রামে গিয়েছিল। আমার পোড়া কপাল, আমার ছেলে ঘরে থাকতে ও আরেক জীবন সঙ্গী খুঁজতে চলে গেল। ব্যাস, এটাই তো বাকি ছিল। বংশের নাকে ঝমা কষা দিয়েছে ও। স্যার, মনে হচ্ছে আপনাদের কিছু একটা ভুল হচ্ছে। আমাদের বিবাহিত লাইফ তো খুব ভালোই চলছিল, তাহলে ওর নতুন পার্টনারের কিসের প্রয়োজন পড়লো? আফসোস এটাই যে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মালিনী এখন বেঁচে নেই। সেই জন্য এর উত্তর এখন তো আপনাকেই দিতে হবে। বলতে পারেন আমরা খুব সাধারণ একটা পরিবার, ছিলাম অন্য জায়গায়। কিছুদিনই হয়েছে আমরা এখানে এসে থাকছি। আপনার অ্যারেঞ্জ ম্যারেজ ছিল নাকি লাভ ম্যারেজ? স্যার, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। গত বছরই মালিনীর মেডিকেল এক্সাম শেষ হওয়ার পরেই আমরা দুজনে বিয়ে করে নিই। কোনো ঝগড়া বা কিছু? স্যার, না স্যার, তেমন তো আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। এর জন্য তো আরও চিন্তা হচ্ছে যে ও স্পিড ডেটিংয়ে যেতে গেল কেন। আচ্ছা, আপনি এটা বলুন যে রাতে মালিনীর খুন হয়েছিল আপনি কোথায় ছিলেন? স্যার, আমি আমার অফিসে কাজ করছিলাম। সেদিনকে অফিসে আমার অনেক কাজ ছিল, অনেক রাত পর্যন্ত আমি কাজ করেছি। কত রাত পর্যন্ত? এই ধরুন রাত 1:30 পর্যন্ত। আমি তো বাড়িতে ফিরে জানতে পারলাম যে মালিনী বাড়িতে ফেরেইনি। ওর সঙ্গে কারো কোনো শত্রুতা? না স্যার, কোনো শত্রুতা তো ছিল না। স্যার, আমার মনে হচ্ছে ওর গয়না লুট করার জন্য কেউ হয়তো এরকম। না, গয়না লুট করার জন্য খুন হয়নি, কারণ ওর ডায়মন্ড রিং আর দামি গাড়ি সবকিছুই ঠিকঠাক ছিল। তাহলে ওকে নিশ্চয়ই ওই স্পিড ডেটিং এর লোকই মেরে থাকবে। আমি তো আগে থেকেই জানতাম যে ওই মেয়েটা মোটেই ঠিক নয়। ঠিক নয় মানে? ও তো বাড়িতে পাই রাখতো না। ওর পায়ে ওই যে কি যেন বলে, হুইল ছিল, হুইল। রাত দিন দেখো বাড়ির বাইরেই টোটো করে বেড়াচ্ছে, আর যে কোনো অচেনা লোকের সঙ্গে বকবক করছে। আমরা যদি কখনো ওকে কিছু বলতে যাই, তেড়া উত্তর দিত। একটু চুপ করো তো মা। আরে চুপ করবো কি রে, আমাকে বলতে দে তুই। আর ও যতক্ষণ বাড়িতে থাকতো একটা কুটো নেড়ে দেখতো না। যখনই দেখো তখনই ল্যাপটপ আর ক্যামেরার মধ্যে ডুবে থাকতো। ল্যাপটপ আর ক্যামেরা, ওগুলো আমরা দেখতে পারি? স্যার, এই হলো ওর ল্যাপটপ। আর এই ক্যামেরাটা কোথায়? ক্যামেরা? স্যার, আমার মনে হয় না যে মালিনী ওর স্বামীকে ঠকাচ্ছিল। ও অন্য কোনো উদ্দেশ্যেই ওখানে গিয়েছিল। উদ্দেশ্য কি ছিল সেটা এই ক্যামেরা ল্যাপটপ থেকে জানতে পারাই যাবে। স্যার, ক্যামেরা কোথায়? ব্যাগ তো খালি। স্যার, ও তো ক্যামেরা এর মধ্যেই রাখতো, জানি না কোথায় আছে ওটা। এমনটা নয় তো মালিনীর পার্টস আর মোবাইলের সঙ্গে খুনি ক্যামেরাটাও নিয়ে চলে গেছে? স্যার, এই স্পিড ডেটিং এর কনসেপ্টটা তো বেশ ভালো, কিন্তু যদি সাবধান না থাকা হয় তো
খুবই ক্ষতি হতে পারে। হ্যাঁ স্যার, এদের মধ্যে কেউ ক্রিমিনাল হতে পারে। একদম ঠিক, কিন্তু এই সাবধানতাটা ইভেন্ট ম্যানেজারের এবং সমস্ত পার্টিসিপেন্টদের এটা বোঝা উচিত। স্যার, হ্যাঁ, এই সোহনের মিথ্যে কথা ধরা পড়ে গেছে স্যার। এ আমাদের বলেছিল পরশুদিন রাতে ও নিজের অফিসে কাজ করছিল রাত্রি 1:30টা পর্যন্ত, কিন্তু ওর মোবাইল ডিটেলস অন্য গল্প বলছে। ওর অফিস আন্ধেরিতে, আর এই দাদা বান্দ্রাতে ছিল রাত 11:30 থেকে 12:30 অবধি, সেই রেস্টুরেন্টের কাছে যেখানে মালিনী গিয়েছিল স্পিড ডেটিং এর জন্য। এখনই ওকে ডেকে পাঠাও। স্যার, আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। আর আমি আমার স্ত্রীকে কেন খুন করতে যাব? মাননী যখন মিথ্যে কথা কেন বললে? রাত 1:30টার সময় অফিসে ছিলে কি? স্যার, আমি তো স্যার, সত্যি এটাই যে তুমি মালিনীকে ওই রেস্টুরেন্টে দেখেছিলে ওই ছেলেদের সঙ্গে কথা বলতে। তুমি রাগে উন্মাদ হয়ে যাও আর সেই জন্য তুমি ওকে খুন করো। না না স্যার, আপনি যাই বলছেন তার মধ্যে অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যে। হ্যাঁ, আমি সেদিন রেস্টুরেন্টে গিয়েছিলাম, আমি ওখানে মালিনীকে দেখেছিও, কিন্তু কিন্তু আমি ওকে মারিনি স্যার। আর আর আপনাদেরকে আমি মিথ্যে কথা বলেছিলাম কারণ আপনারা যেন আমাকে না সন্দেহ করেন। তুমি মালিনীকে মারোনি, তাই তো? ঠিক আছে। আচ্ছা, 1 মিনিটের জন্য ভেবে নিলাম যে তুমি সত্যি কথা বলছো, যে তুমি মালিনীকে খুন করনি, কিন্তু সেই কথাটা বোঝাও আমাকে। এটা বলো, তুমি আগে থেকেই কি করে জানতে যে মালিনী ওই রাতে ব্যান্ড্রার ওই রেস্টুরেন্টে স্পিড ডেটিং ইভেন্টে পার্টিসিপেট করতে যাচ্ছে? স্যার, মালিনী কয়েকদিন ধরে কেমন ধরনের ব্যবহার করছিল জানো? না রাত না দিন, যখনই মন চাইতো বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেত। যখনই আমি এই ব্যাপারে ওর সাথে কথা বলতে যেতাম তো 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 অজুহাত দেওয়া শুরু করতো। তারপরে সেদিন রাতে আমার বন্ধুর মারফত আমি জানতে পারি যে ও ব্যান্ড্রার একটা রেস্টুরেন্টে বসে আছে। নিজের স্ত্রীকে স্পিড ডেটিং এ দেখে আমার মনটা একেবারে ভেঙে যায় স্যার। আমার মনে হয়েছিল যে আমার ভালোবাসায় কি কোনো খামতি রয়েছে, কিন্তু আমি ওই মুহূর্তে ওই রেস্টুরেন্টে ওর সাথে ঝগড়া করিনি। আর যখনই ও বাইরে চলে এসেছিল আমি কিছু বলার আগেই ও অটো ধরে তাড়াতাড়ি চলে যায়। স্যার, আমি সত্যি কথা বলছি, আমার উদ্দেশ্যটা শুধু ওর সাথে কথা বলাই ছিল, ওকে একেবারেই প্রাণে মারতে নয়। আফসোস যে মালিনীর সাথে আমি শেষ কথা বলতে পারলাম না। এখন এই রহস্য সারা জীবন রহস্য হয়েই থেকে যাবে যে ও আমার সাথে প্রতারণা করলো কেন। ও তোমার সঙ্গে প্রতারণা কেন করলো? ঠিক আছে, এবার আমি তোমাকে যেতে দিচ্ছি, কিন্তু এটা ভেবো না তুমি যে আমরা তোমাকে সন্দেহ করছি না। সেটা তো ততক্ষণই থাকবে যতক্ষণ না তুমি নির্দোষ প্রমাণিত হচ্ছ। বুঝেছো তুমি? স্যার, এই যদি না হয় তাহলে সন্দেহ ওদের দিকেই যাচ্ছে যারা মালিনীর সঙ্গে ওই দিন রাতে ছিল। রবি, কিছু জানতে পারলে? স্যার, ওই দিন রাত্রে মালিনী 6 জন লোকের সাথে কথা বলেছিল। সুনীল, আরজে, হেমন্ত, গৌরব, ময়ূক আর প্রতীশ। একটা কাজ করি আমরা, ওই 6 জনকে রেস্টুরেন্টে ডাকো, ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে। খুনি নিশ্চয়ই এদেরই মধ্যে কেউ হবে।
স্যার এই কেসটা তাড়াতাড়ি সলভ করুন না, আমাদের রেস্টুরেন্টের খুব বদনাম হচ্ছে। একটা নিরীহ মেয়ে খুন হয়েছে, হ্যাঁ, আর তুমি তোমার রেস্টুরেন্টের নাম নিয়ে পড়ে আছো। শুধু নিজের ব্যাপারে তুমি ভাবছো, একটু সমাজের ব্যাপারেও ভেবে দেখো। হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার, সবাইকে আধ ঘন্টার গ্যাপে গ্যাপে ডেকেছি। ঠিক আছে, গুড। একটা কথা ঠিক করে বলো, যখন এখানে ইভেন্ট চলছিল তখন তুমি এখানেই ছিলে তো? হ্যাঁ স্যার। তাহলে যদি এদের মধ্যে কেউ আমাদের কাছে মিথ্যে কথা বলে, কোনো কিছু লুকোনোর চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের বলে দেবে, কেমন? ঠিক আছে স্যার। স্যার মেয়েটা সুন্দরী ছিল, কিন্তু ততটাই বোরিং। ওর প্রতিটা কথা আমার মাথার উপর থেকে বাউন্স করে চলে গেছে। স্যার ও তো আমার সাথে বেশি কথাও বলেনি। হতে পারে যে আমাকে দেখে ও লজ্জা পেয়েছিল, বা আমাকে ওর আদৌ পছন্দ হয়নি। স্যার ও আমার সঙ্গে ছিল, আবার ছিলও না। ছিল অথচ ছিল না মানে? স্যার অ্যাকচুয়ালি ও কথা তো আমার সঙ্গেই বলছিল, কিন্তু ওর মন অন্যদিকে ছিল, বারবার অন্য কাউকে দেখছিল। স্যার আমার মনে হয় ও আমার এবং আপনাদের সবার সময় নষ্ট করছে। ওর লাইফ পার্টনার বেছে নেওয়ায় কোনো ইন্টারেস্টই ছিল না স্যার। তার থেকেও বড় কথা স্যার, ওর মন অন্য কোথাওই ছিল। স্যার আমার তো ওকে খুবই পছন্দ হয়েছিল, কিন্তু মনে হয় ওর আমাকে পছন্দ হয়নি। ওর মনে হয় আরেকজনকে পছন্দ হয়েছিল, যার সাথে ও খুব হেসে হেসে কথা বলছিল। সে কে? গৌরব। হ্যাঁ স্যার, আমাদের টিউনিং তো খুব ভালো সেট হয়েছিল। ইনফ্যাক্ট আমরা অনেক কথাই বলেছিলাম। কি কি কথা হয়েছিল মালিনীর সাথে? জেনারেল কথাবার্তা স্যার, ফেভারিট হবিজ, ফেভারিট মুভিজ, ফেভারিট কালার, এইসব। ইনফ্যাক্ট ও এত বেশি নার্ভাস হয়ে পড়েছিল যে ওর জুসটাই আমার উপর ফেলে দিয়েছিল। তাহলে মিটিংয়ের পরে তোমাদের নাম্বার নিশ্চয়ই এক্সচেঞ্জ হয়েছিল? না স্যার, নাম্বার এক্সচেঞ্জ হয়নি। ও বলেছিল ইভেন্ট শেষ হওয়ার পর 8 ঘন্টার মধ্যে আমার সঙ্গে কফি শপে দেখা করবে। এর পেট থেকে আমরা মেক্সিকান ফুডের পার্টিকেলস পেয়েছি, আর কফি। আচ্ছা, তার মানে গৌরব তুমি ওর সঙ্গে কফি শপে দেখা করো ইভেন্টের পরে? কোথায় স্যার, 2 ঘন্টা ওয়েট করেছিলাম কফি শপে, ও আসেইনি। সত্যি বলছো? স্যার মিথ্যে কেন বলবো? ঠিক আছে, আমাদের ওই কফি খাওয়াবে তো? শিওর স্যার, কখনো যাওয়া যাবে? কখনো কেন, এখনই চলো। যাই। বলুন স্যার, কোন কফি নেবেন? তবে এখানকার কোল্ড কফি উইথ ভ্যানিলা আইসক্রিম বেশ ফেমাস, আপনি বলে সেটা অর্ডার করতে পারি। আমার জন্য একটা কোল্ড কফি উইথ আইসক্রিম। কফি টফি তো খাওয়া হবে, আগে এটা বলো যে তোমরা ওই দিনকে ঠিক কোন জায়গাতে বসেছিলে? ওহ স্যার, আমরা ভেবেছিলাম আমরা কফি খেতে এসেছি, কিন্তু আপনি তো এখনো আপনার তদন্ত চালিয়ে যাচ্ছেন। তদন্ত শেষ হওয়ার পরে কফি খাওয়ার যে মজা সেটা এখন পাবো না। হ্যালো স্যার। পরশু রাতে সিসিটিভি ফুটেজ আমরা দেখতে চাই ম্যানেজার বাবু। সরি, কিন্তু সিসিটিভি ক্যামেরা তো 1 মাস ধরে আউট অফ ওয়ার্কিং। আর ঠিকও করেননি? স্যার বিজনেস একেবারে জিরো, ক্যাফেতে অলরেডি লোকসানই হচ্ছে। আমি ভাবলাম যে এর মধ্যে আবার নতুন করে আলাদা এক্সট্রা ফালতু খরচা করে কি লাভ। আচ্ছা, আপনি এই ছবিটা দেখুন। এই মেয়েটা কি এসেছিল পরশু রাতে? স্যার এক্স্যাক্টলি আমার ঠিক মনে তো পড়ছে না। ক্যাফেতে তো অনেক ধরনের লোকজনই আসে যায়। অনেক ধরনের লোকজনই এখানে আসে, তাও ক্যাফে চলছে না বলছেন? স্যার আচ্ছা, এনার পরশু দিনের বিল আছে নিশ্চয়ই, দেখাবেন আপনি? হ্যাঁ স্যার। স্যার এই যে বিল, 27 তারিখ রাতের 11টা বেজে 4 মিনিটের বিল এটা। 1 মোকা কফি আর একটা ক্যাফেচিনো কফি। তুমি তো বললে তুমি একা ছিলে, তাহলে এই দুটো কফি কিসের জন্য? স্যার আমি তো ওর জন্য কফি অর্ডার দিয়েছিলাম, ও না আসলে আমি কি করব? আমি অনেকক্ষণ ওর জন্য অপেক্ষা করেছিলাম। স্যার এবার তো খান আমার সঙ্গে কফি। খাবো, নিশ্চয়ই খাবো, কিন্তু কেসটা শেষ হওয়ার পর। ঠিক আছে স্যার, তাহলে আমি যাই এখন। তুমি যেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম। স্যার এই কেসটা তো আমার মাথার কল কবজা পুরো ঢিলা করে দিয়েছে। যদি মালিনী এখানে কফি নাই খেয়ে থাকে, তাহলে খেলো কোথায়? ওই গৌরবী আবার মালিনীকে মেরে ফেলেনি তো? ও মালিনীকে এই কফি শপে ডেকেছিল কফি খেতে, সে যখন আসে না ও ভেঙে পড়ে, খুন করে দেয়। যে কোনো কিছু হতে পারে এই কেসে ফ্রেডি, যে কোনো কিছু হতে পারে।
স্বামীও মারতে পারে, ওই ছেলেদের মধ্যে কেউ হতে পারে, বা কোনো তৃতীয় পার্টি। মনে আছে তোর ক্যামেরাটা উধাও? এমন কেউ যার ওই ক্যামেরাতে কোনো ছবি নিয়ে প্রবলেম আছে। যদি মালিনীর ক্যামেরাটা উধাও হয়ে যায় তাহলে মালিনী নিশ্চয়ই এমন কোনো ছবি তুলেছিল যেটাতে কারোর না কারোর রাতের ঘুম কেড়ে নিয়েছিল। স্যার, ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে বেশিরভাগ লোকেরা যে ল্যাপটপে সেগুলো সেভ করে রাখেন। স্যার, ল্যাপটপে তো কোনোই ছবি নেই। হতে পারে ও ইন্টারনেটে কোথাও সেভ করেছে, নিজের ইমেল অ্যাকাউন্টে কিংবা কোনো পার্সোনাল ওয়েবসাইটে। তার মানে স্যার আজকাল ক্যামেরা থেকে ডাইরেক্ট ফটো অনলাইনে সেভ হয়ে যায়। হ্যাঁ ফেডরিক, হতে পারে ইন্টারনেটের মাধ্যমে। ও গ্রেট। পাওয়া গেছে? হ্যাঁ স্যার। স্যার, ফটোর ওয়েবসাইট আর তার পাসওয়ার্ড পেয়ে গিয়েছি। এই দেখুন। ওয়েল, দেখাও তো একটু। স্যার, এই ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ বানানো হয়েছিল ওর মারা যাওয়ার কিছুক্ষণ আগে। এই ফুটেজের জন্যই মালিনীর খুন হয়নি তো? হতে পারে, নিশ্চয়ই হতে পারে। মনে হচ্ছে এই মালিনী কারোর হয়ে স্পাইগিরি করছিল, কারোর মুখোশ খুলে দিতে চেয়েছিল, আর এই জন্যই ও খুন হয়ে যায়। এই মালিনীর সম্পর্কে আমরা এখনো ঠিক জায়গায় পৌঁছতে পারিনি স্যার। এতক্ষণ মনে হচ্ছিল যে ও স্পিড ডেটিং এর জন্য গেছে, তারপরে জানা গেল যে ও বিবাহিত, মেডিকেল প্রফেশনাল, আর এখন জানা যাচ্ছে ও কারোর ওপর গোয়েন্দাগিরি করছিল। আর ওই গোয়েন্দাগিরিটা কোনো মেডিকেল ফিল্ডের সঙ্গে কানেক্টেড হতে পারে, কারণ ফুটেজে দেখোনি চারিদিকে শুধু মেডিসিন সাজানো। স্যার, এই ফুটেজের মধ্যে একটা জায়গাতে একটা ছায়া দেখতে পাওয়া গেল না? খুনির হতে পারে। চেক করি চলো। এর মধ্যে যে ডেটগুলো দেখতে পাচ্ছি এ তো এক্সপায়ার হয়ে গেছে। ওষুধগুলোর সঙ্গে অ্যাসিটনও রেখেছে। অ্যাসিটোন? স্যার, এই কেমিক্যাল দিয়ে তো ওরা ওষুধের ওপর পুরনো এক্সপায়ারি ডেট উঠিয়ে দিয়ে নতুন ডেট দিতে পারে, আর সেটা ওরা বাজারে ছাড়তে পারে বিক্রির জন্য। কয়েকটা টাকার জন্য মানুষের জীবন নিয়ে এত বড় খেলা খেলছে। এটার খোঁজ নিতেই মালিনী ওখানে গিয়েছিল। হ্যাঁ স্যার, ওই খুনি মালিনীর ক্যামেরাটা তো চুরি করে নিয়েছিল, কিন্তু এটা জানতো না যে মালিনী মরার আগে পুরো ফুটেজটা ওয়েবসাইটে দিয়ে দিয়েছিল। স্যার, আপনারা কাকে খুঁজছেন? আমরা সিআইডি থেকে। স্যার, এ তো আমাদের কোম্পানির ডিব্বা। ওটা তো আমরাও দেখতে পাচ্ছি, কিন্তু কি চলছে এই গোডাউনে? পুরনো ওষুধকে নতুন বানানোর ধান্দা চলছে? হ্যাঁ না স্যার, আমাদের এখানে কোনো বেআইনি কাজ হয় না। বরং আমি এটা বুঝতে পারছি না যে এই জায়গাটা কোথায়। আচ্ছা, এটা তোমাদের গোডাউন নয়? স্যার, এটা তো আমাদের কোম্পানির গোডাউন নয়। ইনফ্যাক্ট আমাদের কোম্পানির গোডাউন এই বিল্ডিং এর নিচেই আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। নিশ্চয় স্যার, আমাদের কোম্পানির নাম ভাঙিয়ে কেউ বেআইনি কাজ করছে। কিন্তু আপনাদের কোম্পানিতে যে পুরনো ওষুধ, ওগুলো কি করেন আপনারা? স্যার, একটা কোম্পানিকে আমরা কন্ট্রাক্ট দিয়েছি আমাদের কোম্পানির সব পুরনো মেডিসিনগুলোকে ডিস্ট্রয় করার জন্য। আমাদের কাছে রেকর্ডও আছে, আপনি চাইলে দেখতে পারেন। এক মিনিট। স্যার, এই দেখুন, এখানে কোম্পানির সমস্ত রেকর্ড মেনশন করা আছে। তো এদের কাছে তোমাদের কোম্পানির নতুন বক্সগুলো এলো কি করে? তার মানে পুরো ধান্দাটাই পুরনো ওষুধ নষ্ট করার কোম্পানিতে চলছে। কোম্পানির নাম হলো বিটিআই, মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি। এই কোম্পানিতে কার সঙ্গে কথাবার্তা হয় আপনাদের? স্যার, মিস্টার গৌরব কুমার। গৌরব কুমার?
এই গৌরব কুমার? স্যার ইনি মিস্টার গৌরব কুমার। হ্যাঁ স্যার, এই কিন্তু আপনাদের কাছে এনার ফটো কিভাবে এলো? অনেক বড় ফ্যান আমি এর। দরজা সব লক চেঞ্জ হয়েছে কিনা? হ্যাঁ স্যার, এই নিন। তাড়াতাড়ি সবাই কাজ করো, অনেক কাজ পেন্ডিং রয়েছে। গো। কি ব্যাপার গৌরব, খুব রেগে আছো মনে হচ্ছে? স্যার আপনারা এখানে? আমাকে ডাকতে পারতেন। ভাবলাম বারবার তোমায় কেন কষ্ট দেব, আমরাই চলে আসি। স্যার এবারে আপনাদের কফি না খাইয়ে ছাড়ছি না। আচ্ছা, কখনো জেলের কফি খেয়েছো? জেলের কফি? হ্যাঁ, অভ্যেস করে নাও, কারণ বাকি জীবনটা তোমার ওখানেই কাটতে চলেছে। স্যার আপনারা এখনো আমাকে সন্দেহ করেন? সন্দেহ করবো না তো কি করবো? হ্যাঁ, ফিগল্যাক্সি কোম্পানির পুরনো ওষুধগুলোকে নতুন করার ব্যবসা করছো তুমি। আপনি কি বলছেন স্যার? তোমার কোম্পানির গোডাউন দেখতে হবে আমাকে, চলো দেখাও। স্যার আমার কোম্পানির গোডাউনের চাবি হারিয়ে গেছিল, এই দেখুন এইমাত্র ডুপ্লিকেট বানিয়ে আনলাম। আপনারা চাইলে আমার স্টাফেদের জিজ্ঞেস করুন। চাবি হারিয়ে গেছে? হ্যাঁ স্যার। এইভাবে কি করে হারিয়ে যেতে পারে? হ্যাঁ জানি না স্যার, অ্যাকচুয়ালি ওই দিন যখন আমি স্পিড ডেটিংয়ে গেছিলাম তখন আমার কাছে চাবিটা ছিল। তারপর হারিয়ে গেল। যখন তুমি স্পিড ডেটিং এর জন্য গিয়েছিলে তখন চাবিটা নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলে? অ্যাকচুয়ালি স্যার এই চাবিটা সবসময় আমি সঙ্গে রাখি। ফার্স্ট টাইম হলো এটা যে চাবি হারিয়ে গেল। এই মালিনী কি তাহলে চাবি চুরি করেছিল, তারপর ওখান থেকে সোজা বেরিয়ে এই গোডাউনে আসে ভিডিও করার জন্য? গৌরব তুমি বলছিলে কি মালিনী তোমার উপরে জুস ফেলে দিয়েছিল, কি এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার অ্যাকচুয়ালি সেই রাতে এই হাই হাই, এর আগে আপনার কতগুলো গার্লফ্রেন্ড ছিল? গার্লফ্রেন্ড তো ছিল, ওর নাম ছিল খুশি। আচ্ছা, ব্যাপারটা এগুলো না কেন? অ্যাকচুয়ালি ওকে কেউ সিরিয়াসলি নিতই না। যখনই কাঁদতো সবাই বলতে এ তো খুশিতে কাঁদছে। আরে আপনার সেন্স অফ হিউমার তো, আরে আই এম সরি, আপনার শার্ট। ইটস ওকে, দোষটা আমারই। তারপরে চলে গেল। হয়তো চাবিটা সেই সময় হারিয়ে যায়। মালিনী চাবি চুরি করেছিল? হ্যাঁ, এখানে এসে তোমার বিরুদ্ধেও প্রমাণ জোগাড় করেছিল, সেই জন্য তুমি ওকে মেরে দিয়েছো। স্যার এসব মিথ্যে। স্যার ওই দিন রেস্টুরেন্টের পর ওর সঙ্গে দেখাই হয়নি। চলো এই গোডাউনটা দেখাও যার চাবিটা হারিয়ে গেছিল। এখন তো নতুন চাবি এসে গেছে না, চলো। স্যার, এটা তো সেই জায়গাটাই যার ফুটেজ মালিনী শুট করেছিল। তার মানে এখানে পুরনো ওষুধগুলোকে নতুন বানানো হয়, হ্যাঁ? বাহ মিস্টার গৌরব, এইভাবে পুরনো ওষুধগুলোকে নষ্ট করছিলেন আপনি, হ্যাঁ? সবাই তোমাদের উপরে ভরসা করে ওষুধ কেনে, আর তোমরা তাদের বিষ বিক্রি করছো। বিষ? স্যার আমার কথা বিশ্বাস করুন, না আমি এরকম কোনো ওষুধের ব্যবসা করেছি, আর না আমি মালিনীকে খুন করেছি। মিথ্যে কথা বলছো তুমি। ওই রাতে রেস্টুরেন্ট থেকে তোমার কার্ড চুরি করে মালিনী এখানে আসে। ও এখানে সেই ফুটেজ শুট করে। তারপরও কোনো কফি শপে যায় ইন্টারনেটের জন্য, যাতে ও ফটো আপলোড করতে পারে। এক্সকিউজ মি, ওয়াইফাই এর পাসওয়ার্ড? ঠিক আছে, থ্যাংক ইউ।
আর যেই ও কফি শপ থেকে বাইরে বেরিয়েছিল তুমি ওকে ফলো করেছো, আর যেই সুযোগ পেয়েছো অমনি ওকে মেরে দিয়েছো, হ্যাঁ? আর ওর লাশটাকে সমুদ্রে ফেলে দিয়েছো। স্যার সেই রাতে আমি গোডাউনে আসিনি, আমার কথায় বিশ্বাস নেই তো? ঠিক আছে, ওয়াচম্যানকে জিজ্ঞেস করুন। ওই ফুটেজে একটা ছায়া দেখতে পেয়েছি, কে ছিল সে? স্যার আমি কি করে জানবো সে কে ছিল? আচ্ছা, এক্ষুনি জেনে যাবো, চলো। একটা কথা বলো, এই তোমাদের মালিক এ পরশু রাতে এখানে এসেছিল? তোমাদের মালিক এ পরশু রাতে এখানে এসেছিল? না স্যার, এই সাহেব তো আসেননি সেদিন রাতে। আচ্ছা, এই মহিলা এ এসেছিল? আরে ম্যাডাম, কে আপনি? আর এখানে এই সময় কি করছেন আপনি? আসলে আমি হ্যাঁ? না ভুল অ্যাড্রেসে চলে এসেছি, সরি আরে আরে শুনুন, আরে হয়তো এই ছায়াটা এরই ছিল। আর কেউ এসেছিল এই মহিলা ছাড়া? না স্যার, আর কেউ আসেনি সেদিন রাতে। দেখলেন স্যার, আমি বলেছিলাম না আপনাদের আমার কোনো দোষ নেই। আপনারা খামোখা প্রথম দিন থেকে আমার পিছনে হাত ধুয়ে পড়ে আছেন। তোমার পেছনে পড়বো না তো কি করব? হ্যাঁ, এই নকল ওষুধের কালোবাজারি তোমার তদারকিতে হচ্ছে এখানে। স্যার আমি এসব করি না, আমার কাজ হলো ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করা, যাতে ওরা এসে পুরনো ওষুধ নিয়ে যায়। ইনফ্যাক্ট আমি তো রেগুলার অফিসেও আসি না। আচ্ছা, রেগুলার বেসিসে এই গোডাউনে নজর কে রাখে? তোমার কোনো এমপ্লয়ি তো আছে এখানে? হ্যাঁ স্যার, প্রতীশ, ও এখানকার অপারেশন ম্যানেজার। প্রতীশ? আচ্ছা, ওই ডেটিং এর ইভেন্টে প্রতীশের সঙ্গে কথা হয়েছিল, ও ছিল না ওখানে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরকম নয় তো যে ওই প্রতীশ মালিনীকে দেখে নিয়েছে চাবি চুরি করতে আর ওকে ফলো করেছে? এই প্রতীশের সঙ্গে একটু দেখা করতে হবে। স্যার, এই ভাঙা মোবাইল, ক্যামেরা আর পার্সটা পেলাম। স্যার, স্যার ওখান থেকে পালাচ্ছে। দেখো, মিথ্যে কথা বলে আর কোনো লাভ নেই। সিআইডি সবকিছু জানতে পেরে গেছে। স্যার, ভুল করে ফেলেছি আমি। মালিনী সিবিটি হসপিটালে কাজ করত, ওষুধ রিয়াক্ট করা বন্ধ করে দিয়েছে। তখন দেখি কিছু পেশেন্টস মারাও যায়। তারপর ওর মাথায় জেদ চাপলো যে ও জেনেই ছাড়বে যে ওষুধ কাজ কেন করছে না, এর পেছনে কে আছে। মালিনী সন্দেহ হয়েছিল তোমার ওপরে আর তোমার কোম্পানির ওপরে, সেই কারণে ও গোয়েন্দাগিরি করতে ওখানে চলো স্পিড ডেটিং এ পৌঁছেছিল, যেখানে তুমি আর এই গৌরব যাচ্ছিল। হ্যাঁ স্যার, কিন্তু আমি কি করতাম? আমি বাধ্য ছিলাম স্যার, অসহায় ছিলাম। আমার একটা অন্যায় লুকোনোর জন্য আমি আর একটা অন্যায় করলাম। মেরে ফেলেছি মালিনীকে, আমি মেরে দিয়েছি ওকে আমি।
পার্স কেন চুরি করেছিলেন? যাতে যাতে আপনারা মনে করেন স্যার লুটপাটের চক্করে চুরি হয়ে গেছে। লুটপাট? কিন্তু ওর দামি ঘড়ি আর ডায়মন্ড রিং বের করতে ভুলে গিয়েছিলে। তুই তুই আমার স্ত্রীকে খুন করেছিস, আজ তোকেই আমি মেরে ফেলে দেবো। দেখো, ছাড়বই না আমি তোকে কিছুতে। ওকে শাস্তি আইন দেবে, ও অবশ্যই মারা যাবে, কিন্তু তোমার হাতে নয়, ফাঁসির দড়িতে ঝুলে। স্যার, একটা ক্যামেরা আছে, এর ফুটেজটা চেক করে দেখো, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, সবার আগে কেডির লাশটা কে দেখেছে? স্যার মনু, কেডির কুক। আচ্ছা, আগে স্যার, এই নিউজ পেপারে তো আমি অনেকবার পড়েছি এই কেডি বাবু ড্রাগ নেওয়ার ব্যাপারে খবর ছাপা হতো। আজকেও কি ড্রাগস নিয়েছিল? না স্যার, কেডি স্যার